আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে, সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। ইরানের হামলায় মার্কিন ঘাঁটি বিধ্বস্ত, 6 সেনা নিহতের দাবিতে তীব্র উত্তেজনা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, 14 দেশে মার্কিন নাগরিকদের অবিলম্বে ফেরার নির্দেশ। ভাইরাল ছবিতে ট্রাম্পের হাতে ঘাড়ে দাগ, হোয়াইট হাউস বলছে গুরুতর অসুস্থতার প্রমাণ নেই। এবং ভিডিও চুরি করে নতুন রেন্টাল স্ক্যাম, যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে আতঙ্ক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের ড্রোন হামলায় তছনছ হয়ে গেছে মার্কিন ঘাঁটি। 6 মার্কিন সেনার মৃত্যু এবং রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন দাউ দাউ করে জ্বলছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ ওয়েভ হুঁশিয়ারি কি বিশ্বযুদ্ধের সংকেত? এই মুহূর্তের সবচেয়ে বড় সামরিক সংঘাতের প্রতিটি আপডেট এবং এর ভয়াবহ পরিণাম সম্পর্কে বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির চতুর্থ দিনে এক চরম ও বিপজ্জনক মোড় নিল ইরান ও আমেরিকা সংঘাত। মঙ্গলবার সকালে বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটি এবং সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন ও মিসাইল হামলায় বিশ্বজুড়ে যুদ্ধের দামামা বেজে উঠেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে তারা বাহরাইনের শেখ ঈসা এলাকায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে 20টি ড্রোন এবং 3টি মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। এই হামলায় মার্কিন ঘাঁটির কমান্ড ভবন ধ্বংস এবং জ্বালানি ট্যাঙ্কে বিশাল অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। একই সাথে রিয়াদে মার্কিন দূতাবাসের ছাদে 2টি সন্দেহভাজন ইরানি ড্রোন আঘাত এনেছে। যদিও আমেরিকা এখনও হতাহতের পূর্ণাঙ্গ সংখ্যা নিশ্চিত করেনি, তবে 6 মার্কিন সেনার মৃত্যুর খবর নিয়ে বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, সামরিক অভিযানের একটি বিশাল ঢেউ আসা এখনো বাকি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছে, আমেরিকা এখনও তার সবচেয়ে কঠিন আঘাতটি হানেনি। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে লেবাননের বৈরুতে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর আস্তানায় পাল্টা হামলা চালাচ্ছে। ইরান বনাম আমেরিকা ও ইসরায়েল এই বহুমুখী সংঘাত পুরো অঞ্চলকে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে কেবল মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজারেও এর বিধ্বংসী প্রভাব পড়তে পারে। শান্তির কোনো লক্ষণ না থাকায় এখন কেবল পাল্টে আঘাতের আশঙ্কায় দিন গুনছে বিশ্বব্যাপী। মধ্যপ্রাচ্যে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত চতুর্থ দিনে গড়িয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের 14টি দেশ থেকে নিজেদের নাগরিকদের যত দ্রুত সম্ভব সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভয়াবহ যুদ্ধের শঙ্কায় কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট মোরা নামদার এক জরুরি বার্তায় জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন চরম ঝুঁকিপূর্ণ। ফলে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে যেসব বাণিজ্যিক পরিবহন ব্যবস্থা সচল রয়েছে তা ব্যবহার করেই নাগরিকদের দ্রুত সরে যেতে বলা হয়েছে। এদিকে সংঘাতের মাত্রা আরও বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্রের সীমাহীন মজুত রয়েছে। যে কোনো বড় ধরনের জয়ের জন্য তারা প্রস্তুত এবং প্রয়োজনে এই লড়াই অনন্তকাল চালিয়ে নেওয়ার সামর্থ্য তাদের আছে। অন্যদিকে বিশ্বজুড়ে এই সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলেও বেইজিং জানিয়েছে তারা ইরানকে কোনো প্রকার সামরিক সহায়তা দিচ্ছে না। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই 14টি দেশ থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে সামনে বড় কোনো সামরিক অভিযান বা পাল্টা হামলার সম্ভাবনা রয়েছে।
তেল সমৃদ্ধ এই অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়ায় বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। সপ্তাহান্তে সামরিক হামলার পর যুক্তরাষ্ট্র জুড়ে যেমন প্রতিক্রিয়া দেখা গেছে, তেমনি মিশিগানেও মতভেদ স্পষ্ট হয়েছে। একটি মুসলিম অধিকার সংগঠন হামলাকে অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক বললেও মিশিগানের এক ইরানি শিক্ষার্থী একে স্বাগত জানিয়েছেন। ইরফান উমিদ ইরান থেকে 1 বছর আগে যুক্তরাষ্ট্রে আসা এক শিক্ষার্থী। বর্তমানে মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে রসায়নে স্নাতকোত্তর করছেন। তার পরিবার এখনও ইরানে বসবাস করছে। সাম্প্রতিক হামলা সম্পর্কে তিনি বলেন, ইরানের শাসন ব্যবস্থা দীর্ঘদিন ধরে জনগণকে দমন করেছে এবং এই হামলা সেই শাসনের বিরুদ্ধে একটি বার্তা। হামলার পর ইরানি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। উমিদের দাবি, সরকার তথ্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তিনি রেজা পাহলভিকে প্রকৃত নেতা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, ইরানের মানুষ পরিবর্তন চায়, তবে এই মতামত সব ইরানি আমেরিকানদের সঙ্গে মেলে না। একই ঘটনায় প্রবাসী সমাজে বিভক্ত প্রতিক্রিয়া স্পষ্ট। মধ্যপ্রাচ্যে এই ভয়াবহ সংঘাতের আঁচ এবার সরাসরি গায়ে লাগছে দুবাইয়ের মতো বাণিজ্যিক শহরগুলোতেও। একদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নাগরিকদের দেশ ছাড়ার কঠোর আলটিমেটাম, অন্যদিকে দুবাই বিমানবন্দর অচল হওয়ায় ধনকুবেরদের মধ্যে শুরু হয়েছে দেশ ছাড়ার রুদ্ধশ্বাস প্রতিযোগিতা। 4 গুণ বেশি ভাড়ায় প্রাইভেট জেট ভাড়া করেও নিরাপদ আশ্রয়ের খোঁজে মরিয়া সবাই। কিন্তু সাধারণ পর্যটকদের কপালে কি আছে? চলুন বিস্তারিত জানা যাক এই সংকটের গভীর থেকে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে দুবাই শহরে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে শুরু হয় ধনীদের দেশ ছাড়ার হিড়িক। বিমানবন্দর বন্ধ থাকায় অনেকেই স্থলপথে পাড়ি দিচ্ছেন প্রতিবেশী দেশে। কেউ যাচ্ছেন মাস্কাট, কেউ বা রিয়াদ। সেখান থেকে প্রাইভেট জেটে ইউরোপ বা অন্য নিরাপদ গন্তব্যে উড়াল দিতে। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় প্রাইভেট জেটের ভাড়া বেড়েছে 3 থেকে 4 গুণ। মাস্কাট থেকে ইস্তানবুল গামী ছোট জেটের ভাড়া এখন প্রায় 90,000 ইউরো হয়েছে। রিয়াদ থেকে ইউরোপগামী ফ্লাইটের খরচ $3.5 লাখ ছাড়িয়েছে। প্রাইভেট জেট কোম্পানিগুলো বলছে, হাতে গোনা কয়েকটি বিমানই এখন প্রস্তুত রয়েছে। জ্বালানি খরচ বৃদ্ধি, ঝুঁকি এবং দূরবর্তী বিমান আনতে হওয়ায় দাম আরও বাড়ছে। অন্যদিকে সাধারণ পর্যটক ও প্রবাসীরা হোটেলে আটকা পড়েছেন। ক্রুজ জাহাজগুলো মাঝ সমুদ্রে অপেক্ষা করছে। একসময়কার বিলাসবহুল প্রাণচঞ্চল দুবাই এখন আতঙ্ক ও অনিশ্চয়তার নগরীতে পরিণত হয়েছে। পরিস্থিতি অবনতি হলে এই পালানোর হিড়িক আরও তীব্র হতে পারে। বিশ্ব রাজনীতি আজ এক চরম সংকটের মুখে। গত 1 মার্চ 2026 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজিরবিহীন যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরান এখন এক বিশাল নেতৃত্ব শূন্যতায়। এই মহাক্রান্তিকালে ইরানের ক্ষমতা কাঠামোর কেন্দ্রবিন্দুতে নতুন ও প্রভাবশালী চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছেন অভিজ্ঞ রাজনীতিক আলী লারিজানি। বিশ্ব রাজনীতি এক ভয়াবহ মোড়ে দাঁড়িয়ে। গত 1 মার্চ 2026-এ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই ঘটনার পর ইরান গভীর নেতৃত্ব সংকটে পড়ে এবং দেশ জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঠিক এই সময়েই ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন আলী লারিজানি, একজন অভিজ্ঞ, কৌশলী ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। 1958 সালে নাজাফে জন্ম নেয়া লারিজানি 1 দশকেরও বেশি সময় ইরানের পার্লামেন্টের স্পিকার ছিলেন। বর্তমানে তিনি ইরানের সর্বোচ্চ নিরাপত্তা নীতি নির্ধারণী সংস্থা সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব। প্রতিরক্ষা ও পারমাণবিক কৌশল নির্ধারণে এই সংস্থার ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন এও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। খামেনির মৃত্যুর পর লারিজানির কড়া বার্তা বিশ্বকে নাড়িয়ে দেয়। তিনি ঘোষণা দেন, ইরানের মানুষের হৃদয়ে আঘাতের জবাব দেয়া হবে। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতিরক্ষা নয়, বরং বড় ধরনের পাল্টা কৌশলের ইঙ্গিত। এখন লারিজানির সামনে 3টি বড় চ্যালেঞ্জ: অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা, ইসরায়েলি আগ্রাসনের জবাব দেয়া এবং নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা।
এই সংঘাত কেবল সামরিক লড়াই নয়, এটি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ রাজনীতির প্রশ্ন। আলী লারিজারির পরবর্তী পদক্ষেপই ঠিক করবে মধ্যপ্রাচ্য কি আরও বড় যুদ্ধে জড়াবে নাকি কূটনীতির পথে ফিরে আসবে। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের মেঘ ঘনীভূত, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে শুরু হয়েছে বিশ্বজুড়ে তোলপাড়। ভাইরাল হওয়া কিছু ছবিতে তার হাতে ও ঘাড়ে রহস্যময় ক্ষতচিহ্ন দেখা যাওয়ায় ছড়িয়েছে নানা গুঞ্জন। ছবিতে তার হাত ও ঘাড়ে লালচে দাগ এবং কালশিটের চিহ্ন দেখা যাওয়ায় অনেকে এটিকে গুরুতর বা সংক্রামক রোগের লক্ষণ বলে দাবি করেন। তবে হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প হৃদরোগে প্রতিরোধে নিয়মিত উচ্চমাত্রার অ্যাসপিরিন গ্রহণ করেন। এই ওষুধ রক্ত পাতলা করে, ফলে সামান্য আঘাতেও বয়স্ক ত্বকে কালশিটে দাগ পড়তে পারে। অতিরিক্ত হাত মেলানো বা হালকা ঘষাতেও এমন চিহ্ন তৈরি হওয়া অস্বাভাবিক নয়। ঘাড়ের লালচে রেশ নিয়ে শিঙ্গেলসের জল্পনা উঠলেও তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন এটি একটি প্রতিরোধমূলক স্কিন ক্রিমের সাময়িক পার্শ্ব প্রতিক্রিয়া। কয়েক সপ্তাহের মধ্যেই তা সেরে যাবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বয়সজনিত রক্তনালী সমস্যাও এমন দাগের কারণ হতে পারে, তবে এখনও পর্যন্ত কোনো ভয়ঙ্কর রোগের প্রমাণ পাওয়া যায়নি। জেফরি এপস্টেইন মামলার তদন্তে জবানবন্দি দিতে গিয়ে মেজাজ হারালেন হিলারি ক্লিন্টন। ছবি ফাঁসের ঘটনায় রিপাবলিকানদের উপরে ক্ষোভে ফেটে পড়ে কক্ষ থেকে বেরিয়ে যান তিনি। এপস্টেইনের সাথে তার সম্পর্কের গুঞ্জন এবং জবানবন্দির সেই রুদ্ধদ্বার কক্ষে কী ঘটেছিল তার সব রোমাঞ্চকর তথ্য জানতে দেখুন পুরো প্রতিবেদন। জেফরি এপস্টেইন মামলার তদন্তে গত সপ্তাহে মার্কিন হাউস ওভারসাইট কমিটির সামনে হাজির হয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। কিন্তু রুদ্ধদ্বার সেই জবানবন্দি চলাকালীন একটি ঘটনাকে কেন্দ্র করে হিলারি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে কক্ষ থেকে বেরিয়ে যান, যার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। জবানবন্দি চলাকালীন রিপাবলিকান কংগ্রেস সদস্য লরেন বোবার্ট হিলারির একটি ছবি তোলেন এবং তা ডানপন্থী ইনফ্লুয়েন্সার বেনি জনসন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। নিজের ছবি লিক হওয়ার বিষয়টি জানতে পেরে হিলারি ফেটে পড়েন। তিনি চিৎকার করে বলেন, আমি আর এক মুহূর্তও থাকব না, আপনারা নিয়ম ভাঙলে আমি চলে যাচ্ছি। আপনারা চাইলে আমাকে আদালত অবমাননার দায়ে আজীবনের জন্য আটকে রাখতে পারেন। প্রায় 5 ঘন্টা ধরে চলা এই জবানবন্দিতে আইন প্রণেতারা জেফরি এপস্টেইন মামলার সরকারি তদন্তে কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছিলেন। হিলারি ক্লিন্টন স্পষ্ট জানান যে এপস্টেইনের সাথে তার কোনো দিন দেখা হয়নি এবং তার সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েল ছিলেন কেবলই একজন পরিচিত ব্যক্তি। উল্লেখ্য, হিলারির পরদিন তার স্বামী বিল ক্লিন্টনকেও একই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কমিটির চেয়ারম্যান জেমস কোমার পরিস্থিতি সামাল দিতে বলেন যে ভবিষ্যতে এমন ছবি তোলার ঘটনা আর ঘটবে না। অন্যদিকে হিলারি এবং তার আইনজীবীরা শুরু থেকেই এই শুনানি রুদ্ধদ্বার না করে জনসমক্ষে বা পাবলিকলি করার দাবি জানিয়ে আসছিলেন। হিলারি পরামর্শ দেন যে তদন্ত কমিটির উচিত আসল অপরাধী এবং ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা। এপস্টেইন মামলা নিয়ে ক্লিন্টন দম্পতির জবানবন্দি মার্কিন রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এই ছবি লিক হওয়ার ঘটনা কি কেবলই অসতর্কতা নাকি রাজনৈতিক কোনো ষড়যন্ত্র? প্রশ্নটি এখন ওয়াশিংটনের অলিতে গলিতে। ট্রাম্প প্রশাসনের আরোপিত $130 বিলিয়ন শুল্ক সুপ্রিম কোর্টে অবৈধ ঘোষণার পর শুরু হয়েছে বিশাল আইনি লড়াই। আপিল আদালত মামলাটি বাণিজ্য আদালতে ফেরত পাঠিয়েছে, যা 3 লক্ষাধিক আমদানিকারকের অর্থ ফেরতের পথ প্রশস্ত করতে পারে। বড় কোম্পানির পাশাপাশি ছোট ব্যবসায়ীরাও এখন দ্রুত রিফান্ড প্রক্রিয়ার অপেক্ষায়। এই বিশাল অর্থ ফেরত ও আইন জটিলতার বিস্তারিত জানতে দেখুন পুরো রিপোর্টটি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ইতিহাসে এক নজিরবিহীন আইনি লড়াই শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের আরোপিত বিতর্কিত শুল্ক সুপ্রিম কোর্টে অবৈধ ঘোষিত হওয়ার পর এখন প্রশ্ন উঠেছে আমদানিকারকদের দেয়া $130 বিলিয়নেরও বেশি অর্থ কিভাবে ফেরত দেয়া হবে। 2 মার্চ সোমবার মার্কিন একটি আপিল আদালত এই সংক্রান্ত মামলাগুলো পুনরায় ইউএস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেডে পাঠিয়ে দিয়েছে। গত 20 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছিল যে অর্থনৈতিক জরুরি আইনের অধীনে ট্রাম্প যে শুল্ক আরোপ করেছিলেন তা অবৈধ। তবে এই বিশাল অঙ্কের অর্থ ফেরতের প্রক্রিয়া নিয়ে কোনো সুনির্দিষ্ট গাইডলাইন দেননি আদালত।
ট্রাম্প প্রশাসন এই প্রক্রিয়াটিকে অন্তত 4 মাস পিছিয়ে দিতে চেয়েছিল। তাদের দাবি ছিল পরবর্তী পদক্ষেপগুলো বিবেচনা করার জন্য সময় প্রয়োজন। তবে আপিল আদালত সেই আবেদন নাকচ করে মামলাটি দ্রুত নিম্ন আদালতে ফেরত পাঠিয়েছে। বর্তমানে প্রায় 2000 বড় কোম্পানি যেমন ফেডেক্স সরাসরি মামলা চালিয়ে যাচ্ছে। তবে সব মিলিয়ে প্রায় 3 লাখেরও বেশি আমদানিকারক এই শুল্ক দিয়েছেন। ছোট ব্যবসায়ীরা চাচ্ছেন একটি সহজ ও স্বল্প ব্যয়ী রিফান্ড প্রক্রিয়া। প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেছেন যে এই রিফান্ড প্রক্রিয়া 5 বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে। বর্তমানে আমদানিকারকরা আদালতকে অনুরোধ করেছেন যেন তারা সরকারকে দ্রুত একটি রিফান্ড প্রক্রিয়া বা কাঠামো তৈরির নির্দেশ দেন। $130 বিলিয়ন এই রিফান্ড প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বাণিজ্য আদালত এখন নির্ধারণ করবে এই টাকা কি সহজ প্রশাসনিক পদ্ধতিতে ফেরত দেওয়া হবে নাকি হাজার হাজার কোম্পানিকে আলাদাভাবে বছরের পর বছর আইনি লড়াই চালিয়ে যেতে হবে। এআই বিপ্লব এবং অর্থনৈতিক অনিশ্চয়তার এই যুগে মার্কিন শ্রমবাজারে চলছে জব হাগিংয়ের নতুন ধারা। কর্মীরা এখন আর ঝুঁকি না নিয়ে আঁকড়ে ধরছেন বর্তমান চাকরিকে। প্রযুক্তির প্রভাবে হোয়াইট কলার কাজের ধরন বদলে যাচ্ছে এবং এন্ট্রি লেভেলে নিয়োগ কমছে। তবে এই রূপান্তর কি বড় কোনো কর্মসংস্থান সংকটের আভাস নাকি নতুন সম্ভাবনার শুরু? বিস্তারিত জানুন প্রতিবেদনে। একসময় ছিল গ্রেট রেজিগনেশন বা দলে দলে চাকরি ছাড়ার হিড়িক, কিন্তু 2024-25 সালের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমেরিকার কর্মীরা এখন তাদের বর্তমান চাকরি আঁকড়ে ধরে রাখছেন। একে বলা হচ্ছে জব হাগিং বা চাকুরিকে জড়িয়ে ধরা। এডিপি রিসার্চের সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে কর্মী ছাঁটাই এবং স্বেচ্ছায় চাকরি ছাড়ার হার নাটকীয়ভাবে কমে গেছে। গত জানুয়ারিতে এই হার 9 বছরের মধ্যে সর্বনিম্ন 5.8% নেমে এসেছে। কেন এই পরিবর্তন? 1. অর্থনৈতিক অনিশ্চয়তা। বৈশ্বিক পরিস্থিতির কারণে কর্মীরা এখন নতুন কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না। 2. এআই এর প্রভাব, বিশেষ করে ফিন্যান্স, আইটি এবং প্রফেশনাল সার্ভিসের মতো হোয়াইট কলার বা অফিস ভিত্তিক কাজগুলোতে এআই এর প্রভাব সবচেয়ে বেশি। অনেক বড় কোম্পানি এআই ব্যবহারের মাধ্যমে কাজ সহজ করছে, ফলে নতুন নিয়োগের হার কমছে। একজন অভিজ্ঞ ওয়েব ডেভেলপার রাদওয়ান খিরি জানান, তিনি এখন এআইকে একজন জুনিয়র কোডার হিসেবে ব্যবহার করছেন। এতে তার কাজের দক্ষতা বাড়লেও এর একটি নেতিবাচক দিক আছে। স্টার্টআপগুলো এখন আর আগের মতো নতুন গ্র্যাজুয়েট বা এন্ট্রি লেভেল ডেভেলপার নিয়োগ দিচ্ছে না, কারণ যে কাজ একজন নবাগত 1 সপ্তাহে করতেন, এআই তা কয়েক মিনিটেই করে দিচ্ছে। তবে এই পরিস্থিতি কি কোনো চাকরি বিপর্যয় বা জব অ্যাপোক্যালিপস? গোল্ডম্যান স্যাক্সের মতো প্রতিষ্ঠানের অর্থনীতিবিদরা বলছেন না। ঐতিহাসিকভাবে দেখা গেছে প্রযুক্তি সব সময় কিছু পুরনো কাজ বন্ধ করলেও নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। বর্তমানে কর্মীরা স্থিতিশীলতার খোঁজে তাদের চাকরিতে টিকে থাকতে চাচ্ছেন। তবে দীর্ঘমেয়াদে এআই শ্রমবাজারে নতুন উদ্ভাবন নিয়ে আসবে বলেই বিশেষজ্ঞদের ধারণা। এখনকার মূল মন্ত্র হলো নতুন প্রযুক্তির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। সোশ্যাল মিডিয়ার ঘর ভাড়ার আকর্ষণীয় ভিডিও দেখে প্রতারণার শিকার হচ্ছেন শত শত মানুষ। রিয়েল এস্টেট এজেন্টদের নাম ও ভিডিও ব্যবহার করে লুইপা হচ্ছে লক্ষ লক্ষ টাকা। অবিশ্বাস্য কম ভাড়ার এই ডিজিটাল ফাঁদ কিভাবে কাজ করে এবং অনলাইনে ঘর খোঁজার সময় নিজেকে সুরক্ষিত রাখবেন কিভাবে? বিস্তারিত জানুন রিপোর্টে। আপনার পছন্দের এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ভাড়া অবিশ্বাস্য কম। অনলাইনে চমৎকার ভিডিও দেখে এখনই ডিপোজিট দিতে ইচ্ছে করছে? একটু থামুন। সান ফ্রান্সিসকো সহ বিশ্বের বড় শহরগুলোতে এখন শুরু হয়েছে এক নতুন ধরনের জালিয়াতি, যেখানে প্রতারকরা রিয়েল এস্টেট এজেন্টদের ভিডিও চুরি করে সাধারণ মানুষকে সর্বশান্ত করছে।
প্রতারকরা প্রথমে নারী রিয়েল এস্টেট এজেন্টদের টিকটক বা ইনস্টাগ্রাম থেকে অ্যাপার্টমেন্ট ট্যুরের ভিডিওগুলো ডাউনলোড করে। এরপর তারা নিজেদের ভুয়া অ্যাকাউন্টে সেই ভিডিওগুলো আপলোড করে এবং ভাড়ার পরিমাণ বাজার দরের চেয়ে অনেক কমিয়ে দেয়। যেমন সান ফ্রান্সিসকোর মতো এলাকায় যেখানে এক বেডরুমের ভাড়া আকাশচুম্বী, সেখানে তারা মাত্র $1800 ঘর ভাড়ার বিজ্ঞাপন দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই স্ক্যামাররা কেবল ভিডিও চুরি করছে না, তারা এজেন্টদের নাম, প্রোফাইল ছবি, এমনকি লাইসেন্স নম্বর পর্যন্ত ব্যবহার করে হুবহু নকল প্রোফাইল তৈরি করছে। গ্রাহকরা যখন তাদের সাথে যোগাযোগ করেন তখন তারা অ্যাপ্লিকেশন ফি বা ডিপোজিট দাবি করে। টাকা পাওয়ার পরপরই তারা উধাও হয়ে যায়। মার্শা আব্রাহামস এবং নিক আব্রাহামের মতো নামী এজেন্টরা সম্প্রতি এমন ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন। নিক আব্রাহাম জানান, তিনি টিকটক ব্যবহার না করলেও তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে মানুষের কাছ থেকে ডিপোজিট নেওয়া হচ্ছিল। বিশেষজ্ঞদের মতে ঘর ভাড়া নেওয়ার ক্ষেত্রে একটি সহজ নিয়ম মনে রাখা জরুরি। সশরীরে গিয়ে ঘর না দেখে কখনো $1 লেনদেন করবেন না। যদি কোনো ডিল অবিশ্বাস্য মনে হয় তবে সেটি ভুয়া হওয়ার সম্ভাবনাই বেশি। সোশ্যাল মিডিয়া এখন ঘর খোঁজার সহজ মাধ্যম হলেও এটি প্রতারকদের জন্য বড় সুযোগ তৈরি করেছে। তাই কোনো লেনদেনের আগে এজেন্টের অফিস বা সরাসরি যোগাযোগ নিশ্চিত করুন। আপনার সামান্য অসতর্কতা আপনার কষ্টার্জিত টাকা কেড়ে নিতে পারে। যুক্তরাষ্ট্রের সাংবাদিকদের সংগঠন বাংলা প্রেস ক্লাব মিশিগানের আয়োজনে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া সম্পন্ন হয়েছে। সংগঠনটির সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই আয়োজন। বিস্তারিত রিপোর্টে। পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলা প্রেস ক্লাব মিশিগানের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে রোববার ওয়ারেন শহরের স্বাদ দেশি কুইজিনে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সাংবাদিকরা অংশ নেন। ইফতারের আগে সারা বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ শাহিদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল রেজার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং প্রবাসে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্বের কথা বলেন। দোয়া পরিচালনা করেন ক্লাবের সাবেক সভাপতি শামীম আহসান। এ সময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি চিন্ময় আচার্য, সাবেক সেক্রেটারি মোস্তফা কামাল, কামরুজ্জামান হেলাল ও আশিকুর রহমান। এছাড়া বক্তব্য দেন যুগ্ম সম্পাদক সাহেল আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান আল মাহমুদ ও সদস্য আসাদুজ্জামান সোহান। সাংবাদিকরা বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে সহায়ক। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।